This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। বাংলাদেশের রাজনৈতিক যে গতিপথ এখন যে জায়গায় গিয়ে আবর্তিত হচ্ছে, তাতে আগেই আমরা বলেছি ডক্টর ইউনূস যে গেছেন চায়নাতে, তাতে কি বিরাট কি হবে। আমি একটু আপনাদের কাছে যদি একটু ছোট করে বলি, 1975 সালে বাংলাদেশ রাষ্ট্রকে প্রথম চায়না স্বীকৃতি দেয়। 71 সালে মুক্তিযুদ্ধ, 72-এর সংবিধান, তারপর 73, 74, 75 সালে চীন তাকে স্বীকৃতি দেয়। ইনসিডেন্টলি সেই বছরই আপনারা জানেন অগাস্ট মাসে 14ই আগস্ট রাতে কি ঘটনা ঘটেছিল। তারপর করোনা আবহে প্রায় চাইনিজ 510টি কোম্পানি সেখানে ভালোভাবে ব্যবসা বাণিজ্য করছে। যখন ভারত বিরোধী আন্দোলন তুঙ্গে বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কট করছে, তখন কিন্তু 510টি কোম্পানি সেখানে রয়েছে। হেভি ইন্ডাস্ট্রিতে তারা বিনিয়োগ আছে। এমতো অবস্থায় চায়নার সাথে কেন বাংলাদেশ আরও উন্নত সম্পর্ক স্থাপন করবে না, কেন ভারতের সামনে মিউ মিউ করবে? এই তো ছিল মূলত ন্যারেটিভ একটা, যারা শেখ হাসিনা বিরোধী, যারা মনে করছেন ভারত সব কিছু গ্রাস করে ফেলেছে বাংলাদেশের, এবং ভারতীয় আধিপত্যবাদ, এটা বাংলাদেশের এখন সবচেয়ে প্রিয় শব্দ, ভারতীয় আধিপত্যবাদ। তার বিপরীতে চায়নাকে সাথে সম্পর্ক করলে খুব ভালো হবে, এরকম একটা ধারণা। মোট $2.1 বিলিয়ন চুক্তি হচ্ছে, তার মধ্যে কী আছে? একটা বিনিয়োগ। এবার বিনিয়োগের প্রসঙ্গে যদি বলি, গোটা সাউথ ইস্ট এশিয়াতে চায়নার এফডিআই আয় মাত্র 35%। সবচেয়ে বেশি চায়না এফডিআই বিনিয়োগ করে হচ্ছে আফ্রিকান দেশগুলোতে। সাউথ ইস্ট এশিয়াতে মাত্র 35.2% হচ্ছে তার এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হিসাবে আসে। কিছু গ্র্যান্ট দেবে, বোঝাই যায়, তার কারণ ওরা বিভিন্ন উচ্চ প্রযুক্তির অনেক বিশ্ববিদ্যালয় বাংলাদেশে রয়েছে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বুয়েট আছে, বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ, প্রযুক্তি বা হচ্ছে নানান খাতে গ্র্যান্ট তারা দেবে। $2.1 বিলিয়ন মতো দেবে। আর হচ্ছে বিনিয়োগ করবে, বিনিয়োগ মানে লোন দেবে। এবার লোনের সাথে ডক্টর ইউনূস তাদের রিকোয়েস্ট করেছেন, যদি লোনের ক্ষেত্রে একটু, যদি সুদের ক্ষেত্রে একটু যদি ছাড় দেওয়া যায়। তো চীনের কমিউনিস্ট পার্টি পলিট ব্যুরোর ডিসিশন হয়ে এসে এমনিতে হবে না, শি জিনপিং শুনে বলেছেন ভেবে দেখব। এই হচ্ছে নিট রেজাল্ট। এবং তার সাথে আবার এটা বলেছে, এইটা পেলে কিন্তু একটা হচ্ছে এসইজেডের মতো তৈরি হবে এবং সম্পূর্ণ চাইনিজ নিয়ন্ত্রণে। বালুচিস্তানে কিন্তু এরকম করিডর তৈরি করেছিল এবং সেখানে বালুচ বিদ্রোহীদের রোশানলে কিন্তু চীনের প্রযুক্তিবিদরাও সেখানে বাদ যায়নি। এখন চীন মনে করছে এই প্রতিরক্ষা ব্যবস্থাটা বেসরকারি প্রতিরক্ষা কর্মীদের দিয়ে যাতে তাদের ইঞ্জিনিয়ারদের রক্ষা করা যায়। তার কারণ সেখানে চাবাহার, গাদার, এইসব বন্দর এলাকাগুলোর যে নিয়ন্ত্রণ নিতে চাইছে বিভিন্ন জায়গা থেকে একটা বাণিজ্য বিস্তারের লক্ষ্যে, সেই চীন কি আগ্রাসী? সেই চীন কি হচ্ছে বাংলাদেশের জন্য কতটা নিরাপদ, বাংলাদেশের মানুষের জন্য কতটা উপযোগী বা স্বাস্থ্যকর? ডক্টর ইউনূস ডক্টরেট পেয়েছেন, সেখানে গিয়ে তিনি অনেক কথা বলেছেন, এশিয়ান লিডার্সদের এগিয়ে আসতে হবে। এমতো পরিস্থিতিতে রোহিঙ্গা প্রসঙ্গ এসেছে এবং যে দেশগুলোতে রোহিঙ্গা, যে সমস্ত বার্মাতে এক ভয়াবহ ভূমিকম্পে গোটা বার্মা যখন বিধ্বস্ত, সেই সময় হয়তোবা আগামী সময় রোহিঙ্গা প্রশ্নটা হয়তো অনেকটা একটা সমাধান দিতে পারবে। প্রশ্ন অনেকগুলো ছিল এবং চীনের আভ্যন্তরীণ যে নীতিমালা, যেখানে অদ্ভুতভাবে, যেমন প্যালেস্টাইন বা গাজার প্রশ্নে যেমন মুসলিম দুনিয়া বা ইসলামিক দুনিয়া সেভাবে রুখে দাঁড়াতে পারল না, ঠিক তেমনিভাবে চায়নার উইঘুর প্রসঙ্গে কেউ একটি উচ্চ বাচ্চ পর্যন্ত করতে পারে না। কোথায় যেন গিয়ে সবাই মিয়ে যায়। ডক্টর ইউনূসও মিয়ে গিয়েছিলেন ওখানে। কিন্তু
ভারত বিদ্বেষ, ভারতের আগ্রাসনবাদী তার নীতি, তার বিরুদ্ধে যতটা খড়গহস্ত সবাই, কেউ কিন্তু যে দুটো প্রসঙ্গ নিয়ে বললাম সেভাবে কেউ কিন্তু দাঁড়ালো না। এইটা নিঃসন্দেহে ভারত রাষ্ট্রের কাছেও আগামী সময় পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এই প্রশ্নগুলো রয়েছে। হয়তোবা জানতো ভারত যে এই ধরনের পরিস্থিতির সামনে যাবে এবং হচ্ছে এই এক্কাদোক্কা খেলায় হয়তো চীনের কাছে গিয়ে তা উপস্থিত হবে, এবং তাই হয়েছে। কিন্তু এর পরিণতি কি হচ্ছে? এর পরিণতিতে ডক্টর ইউনূস কায়দায় কৌশলে চীনের কাছে কি গোটা বাংলাদেশকে জিম্মি রাখতে চলেছেন আগামী সময়? এই প্রশ্নটা আসা খুব স্বাভাবিক। তার কারণ হচ্ছে সাউথ এশিয়ার যেসব দেশগুলো লোন নিয়েছে চায়নার কাছ থেকে, তাদের প্রাণান্তকর অবস্থা হয়েছে। তারপর সেগুলো অনেকটাই স্তব্ধ হয়ে গেছে, গ্রান্টও বন্ধ হয়ে গেছে। শ্রীলঙ্কা বলছে চুলোয় যাক গ্রান্ট, কিন্তু এই নাগপাশ থেকে মুক্ত হবে কিভাবে সে? এই সমস্ত প্রশ্নগুলো বিশ্ব রাজনীতির অঙ্গিনায় এখন অত্যন্ত চর্চার বিষয়। আজও আমরা চর্চা করব এবং চর্চার সাথে সাথে এই বিষয়টায় নিয়ে আসব যে এর পরিণতি কি হতে চলেছে। একটু ডক্টর মোহাম্মদ ইউনূসের একটু বাইট শুনবো, তার কারণ চীনে গিয়ে তিনি অনেক বিষয়ে বলছেন, বিভিন্ন এশিয়ান যারা লিডার্স তাদের এগিয়ে আসতে বলছেন, সমস্যার সমাধানে যে যে বক্তব্যগুলো রেখেছেন অনেক শুনিয়েছি। আজকের একটু অংশ আপনাদের কাছে প্রথমে তুলে ধরব, তারপর এটাকে সম্যক বিশ্লেষণে যাব। সম্যক বিশ্লেষণে গভীরতা নিয়ে যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণে গিয়ে দেখাবো সত্যি জিম্মি করতে চলেছেন কিনা। এগুলো এক ধরনের ধূর্তামি, ক্রিয়েট দ্য প্রবলেম, সলভ দ্য প্রবলেম, পার্সন উইল বি উইথ ইউ। এটা কার থিওরি জানেন তো? গোয়েবেলসের থিওরি। গোয়েবেলস বলতেন সমস্যাটা আমরাই তৈরি করব, সমাধানটা আমরা দেব, তাহলে জনগণকে বিভ্রান্ত করার সুবিধা হবে, জনগণ আমাদের কাছে চলে আসবে। ডক্টর ইউনূসকে নিয়ে কিছু বললে টাইম লাইন জুড়ে অনেকে গালাগালি দিতে শুরু করবেন। এই কথা বলার পর নিশ্চয়ই অনেকেই দেবেন, সেটাতে কোনো আপত্তি নেই। কিন্তু যার যা কাজ বা দায়িত্ব, ও হ্যাঁ ভালো কথা, চীন সংবাদ মাধ্যমের উপরেও কিন্তু তারা বলছে সেখানেও সংস্কার প্রয়োজন, সংস্কারে চীন এগিয়ে আসবে। কে বলছে সংস্কারের কথা? যে নিজের জিনহুয়াকে সংস্কার করতে পেরেছে কিনা সন্দেহ। সে দিচ্ছে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে গণতন্ত্র এবং হচ্ছে সংবাদ মাধ্যমের পাঠ। এরকম রঙ্গরসিকতা বিশ্ব রাজনীতিতে হয়, কিন্তু সেটাকে আমরা দেখব খোলা মনে, খোলা চোখে। আসবো ডক্টর ইউনূস কি বলছেন। Ladies and gentlemen, and my young friends, to translate this vision into reality, we are embarked on a series of reforms to make governance transparent and democratic, to ensure economic policies which are inclusive, and to guarantee that every individual has equal opportunity to flourish. Our reform initiatives are at the top of our priority. Our goal is definite. Our work plan is exhaustive. For building a stronger and more resilient Bangladesh, we emphasize economic transformation through entrepreneurship, greater investment in education and technology, and a stronger international cooperation. Distinguished guests, I have a deep and personal attachment with Peking University. Back in October 2006, I had the opportunity to be appointed as the honorary professor. To me, today's conferment is more than a personal honor. I see this as a recognition, as an acknowledgement of the resilience and courage and determination of the people, especially millions of women and young entrepreneurs who continue to prove that no challenge is too big when they are given the right opportunities to develop and break the shackles of poverty and marginalization. তিনি বলছেন সংস্কার প্রশ্নে বাংলাদেশে একটা স্বচ্ছ সরকার তৈরি হয়েছে এবং অত্যন্ত গণতান্ত্রিক একটি সরকার তৈরি হয়েছে, স্বচ্ছ সরকার তৈরি হয়েছে গণতান্ত্রিক, এবং সেটা সংস্কারের জন্য। তার মানে সংস্কারকে এই যে অগ্রাধিকার দেওয়া, এবং বারবার করে চীনের মাটিতে সংস্কার নিয়ে আরও অনেক কিছু বলেছেন তিনি।
সংস্কার চলবে এবং সংস্কারের জন্য উৎসাহিত হলে স্বাভাবিকভাবে ভোট প্রক্রিয়া নিয়ে কি হবে। টেকনিক্যালি একটা অবস্থান তিনি তৈরি করতে পেরেছেন, তার কারণ শেখ হাসিনা বলেছেন তিনি যেহেতু ইস্তফা দেননি, তিনি প্রাইম মিনিস্টার ইন এক্সাইল, অন্তর্বর্তী সরকারের প্রধান, যার কোনো কনস্টিটিউশনাল ভিত্তি নেই, এমন সব অবস্থায় চলছে। সার্জিস আলম আজকে আবার কমেন্ট করেছেন যে তিনি যে সংস্কার এইগুলো বলছেন সেটা খুব ভালো, এরকম মানুষকে তো আমরা 5 বছর প্রধানমন্ত্রী দেখতে চাই, মানে আরও সময় দাও, নির্বাচন যাওক এবং হচ্ছে পুরো সিস্টেমকে তারা যাতে করায়ত্ত করতে পারে। আর অন্যদিকে সাধারণ মানুষ বাংলাদেশের যেমন একটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে সংখ্যালঘুরা, কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে আওয়ামী লীগের বহু তরুণ নেতা থেকে শুরু করে অনেক সিনিয়র লিডার। এমতো পরিস্থিতিতে বাংলাদেশের যে প্রশাসন বা ডিপ স্টেট বাংলাদেশে তারা ঠিক কি চাইছেন? তারা কি আদৌ ডক্টর ইউনূস ডিসেম্বর ম্যাক্সিমাম জুন তারা কি নির্বাচন করতে চাইছেন, নাকি এই পরিস্থিতিরও আবার দ্রুত পরিবর্তন ঘটবে এবং এই পরিস্থিতিতে নির্বাচনও হচ্ছে না, অন্তর্বর্তী সরকারের অবস্থা নেই, তাহলে কি হতে পারে? নানা রকম বিষয় নিয়ে এখন পর্যালোচনা করছে। ঠিক এই রাজনীতির এই যে খেলাগুলো চলছে সেখানে নানা বিষয় নিয়ে, মানবাধিকারের ঘটনাগুলোকে নিয়ে, সেই নিয়ে আমরা বিস্তারিতভাবে এখন বিশ্লেষণ পর্যালোচনায় যাব। রয়েছেন আমাদের সঙ্গে যিনি বাংলাদেশের একজন নাগরিক, বাংলাদেশের বেসরকারি যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে যে সমন্বিত বিশ্ববিদ্যালয় যে ছাত্রলীগ তার ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিনি ছাত্রলীগের ছাত্রনেতা হিসেবে উঠে এসেছেন নকিব আশরাফ চৌধুরী। জনাব নকিব আশরাফ চৌধুরীকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আর+ নিউজের স্টুডিওতে। রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর দেবর্ষী ভট্টাচার্য আপনাকে, এবং অবশ্যই আমি জানাবো হচ্ছে দীপ্তিমান সেনগুপ্ত আপনাকেও। দীপ্তিমান সেনগুপ্ত যিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রাজনৈতিক বিশ্লেষক হিসাবে রয়েছেন। গোটা বাংলাদেশ পর্ব তিনি কিন্তু কোচবিহার থেকে তিনি থাকেন এবং সেখান থেকে তিনি যেভাবে পর্যবেক্ষণ করছেন, প্রতি মুহূর্তের আপডেট রাখছেন, তাতে নিঃসন্দেহে বিস্মিত হতে হয় এবং বাংলাদেশে বহু ইউটিউবারের কাছে তিনি অত্যন্ত সমাদৃত। আমি একটু দীপ্তিমানবাবু আপনাকে দিয়েই শুরু করতে চাইছি, তারপর আমি এক এক করে আসছি। দীপ্তিমান সেনগুপ্তর কাছে প্রথমে জানতে চাইব যে সংস্কারের উপর এবং চীনের মাটিতে দাঁড়িয়ে সংস্কারের কথা ফের ঘোষণা করেছেন ডক্টর ইউনূস, তার মানে নির্বাচন প্রক্রিয়া বা এই সমস্ত বিষয়গুলোকে তিনি যে অ্যাভয়েড করতে চাইছেন বা ডিলেট করতে চাইছেন, সেটা মানে বিএনপিও কি এবার আস্তে আস্তে হতাশ হতে শুরু করবে, কোনো কিছুতেই কিছু হচ্ছে না, অর্থাৎ এই যে রাজনীতিটা একদিক থেকে, এবং অন্যদিকে যে অর্থনৈতিক ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে $2.1 বিলিয়ন চুক্তি, এটা বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যাবে? শুরুটা এটা দিয়েই করতে চাইছি। প্রথম কথা হচ্ছে উনি $2.1 বিলিয়ন যে কথাটা বলেছে সেটা উনি পাচ্ছেন না, সেটা ওনাকে বলা হয়েছে। পাবেন কিনা চীনের চাইনিজ মাল তো শাম তক নেই চলে তো চাঁদ তক, তো চীন বলেছে ঠিক আছে শুনেছি। ওনার চীনে যাওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে ওখান থেকে নির্বাচন করার জন্য, তার ওই ছানাপোনাদের জন্য অর্থায়ন করা এবং উনি নিজেকে রাষ্ট্রপতি হিসেবে তুলে ধরতে চাইছেন, এটা হচ্ছে ওনার আলটিমেট উদ্দেশ্য। এবার আসছি আমি আপনার প্রসঙ্গে। এবার ওর যে বিষয়টা, চীন কিন্তু চীনের একটা স্বভাব হচ্ছে ওরা ডিসপিউটেড ল্যান্ড, চীন হচ্ছে একটা ল্যান্ড গ্র্যাবিং, দেখবেন যারা জমির দালাল তারা ডিসপিউটেড ল্যান্ডটাকে পছন্দ করে। তো সেই কারণে চীন কিন্তু বুঝেছে বাংলাদেশ একটা এখন ডিসপিউটেড ল্যান্ড হয়ে গেছে, এখানে আমি যা খুশি তাই করতে পারি, এটা হচ্ছে চীনের একটা স্বাভাবিক চরিত্র। তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে, আমার যেটুকু ধারণা সেটা হচ্ছে উনি এই টাকাটার কথা বলে বাংলাদেশের নাগরিক মননে একটা ভাবমূর্তি তৈরি করতে চাইছেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, দুদিন পরে ঈদ, আজকে বাংলাদেশে বা গতকালকেও হয়েছে ভুখা মিছিল। বাংলাদেশের যেটা বৈদেশিক মুদ্রা পাওয়ার সবচেয়ে বড় রাস্তা সেটা হচ্ছে গার্মেন্টস শিল্প,
সেখানকার শিল্প তিনি করতে পারছেন না, সাস্টেইন করাতে পারছেন না। আর উনি কি বলছেন, নতুন এন্টারপ্রেনারদের সুযোগ হবে। আরে যেটা আছে সেটাই তার হচ্ছে না, সৃষ্টি হচ্ছে না, মানে সেটাই তিনি রক্ষা করতে পারছেন না। যেটা নেই সেটা তিনি স্বপ্ন দেখাচ্ছেন। হ্যাঁ, তো এই বাস্তবতাটা হচ্ছে এটাই যে উনি যা বলছেন সেটার উদ্দেশ্য একমাত্র ওনার ব্যক্তিগত। এক, দ্বিতীয়ত উনি যাদের সঙ্গে আছেন তারা কেউই ন্যাশনালিস্ট নয়। একটা কথা মাথায় রাখতে হবে, আমি এর আগের দিন আপনার স্টুডিওতে বলেছি যে এখন গোটা বিশ্বব্যাপী রাষ্ট্রবাদের সঙ্গে কমিউনিস্ট এই জাতীয় যারা চিন্তা করছে, ইনকলাব জিন্দাবাদ পার্টি, এদের একটা লড়াই চলছে। সেটা ভারতবর্ষেও চলছে, নেপালে চলছে, সবচেয়ে বড় কথা নেপালে রীতিমতো গন্ডগোল হয়ে যাচ্ছে, তো আমেরিকাতে হয়ে গেল। গোটা বিশ্বে এখন রাষ্ট্রবাদের এই ভূমিকাতে এই জাতীয় যারা বামপন্থী আছে, মানে বামপন্থী মেন্টালিটি, সো কল্ড ইন্টেলেকচুয়ালস, এরা এখন অনেকটা কোণঠাসা হয়ে গেছে। এদের অর্থনীতি ফেল করে গেছে, দাস ক্যাপিটাল ফেল করে গেছে, বাস্তবতা যেটা। এই জায়গাতে দাঁড়িয়ে বলতে পারি তিনি ওখানে শুধুমাত্র এই যা কর্মটি করছেন সেই কর্মটি ওনার একান্ত ব্যক্তিগত। আর এই ছানাপিনেগুলো যেগুলো আছে, এই যে মানে পোলাপাইনের দল, এই পোলাপাইনের দল কোনো মতে টাকা টুকা কামায় নিয়ে এর মধ্যে চলে যাবে বাইরে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম, আমার বাংলাদেশের একটা বৈশিষ্ট্য আছে, বাংলাদেশে কেউ এলিট হওয়ার সবচেয়ে বড় প্রমাণ, সে দেশে থাকবে না, সে বিদেশে চলে যাবে। ঠিক আছে, আপনি ফলো করে দেখেন এদের এই যে সঙ্গী ছিল ইনকলাব জিন্দাবাদ পার্টি, ইলিয়াস আর পিনাকি, এই ইলিয়াস আর পিনাকি পার্টি কিন্তু তাদের অবস্থান পরিবর্তন করছে। আমি এই অবস্থান পরিবর্তনটাকে খুবই, আমারও এটা মনে হয়েছে যে তাদের একটা অবস্থান পরিবর্তন হয়েছে। অনেক সাজেশন দিচ্ছে ডক্টর ইউনূসের প্রতি কেউ কখনো অনুরক্ত থাকছেন, প্রথমের দিকে যে বিদ্রোহাত্মক মেজাজ, তারপর নানা রকম যেটা বলছেন, এটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে বাক পরিবর্তনের আগে এক ধরনের কৌশল থাকে। এই যে ধূর্তামি রাজনীতির নামে, যেখানে কৌশলকে যেখানে বলা হয়, একটা কথা অবশ্য বলা হয়েছিল, আমি একটু নকিব আশরাফ চৌধুরীর কাছে প্রশ্ন নিয়ে আসার আগে একটা কথা বলা হতো যে যারা এই জুলাই আগস্ট বিপ্লবের পর এই যে কৌশল পরিবর্তন, ক্ষণে ক্ষণে কৌশল পরিবর্তন হবে, এটা বিপ্লবের একটা অন্যতম কৌশল নাকি। তার আগে তাদের থেকে বিশ্বে যারা স্বীকৃত রেভলিউশনারি, যেমন হচ্ছে তার একটা বিখ্যাত কথা আছে আর্নেস্টো চে গেভারার, যে বিপ্লবীদের কখনো হিডেন এজেন্ডা থাকে না, তারা জনগণের কাছে সবসময় স্বচ্ছ থাকতে হয়। তো ডক্টর ইউনূস আজকে চীনে গিয়ে বলেছেন তিনি তার যে সংস্কার করছেন এটা বাংলাদেশকে একটা স্বচ্ছ প্রশাসন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন এবং এটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি হচ্ছে। আপনি বাংলাদেশের ছাত্রলীগের বেসরকারি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, তার সম্মিলিত যে ছাত্রলীগ, তার সহসভাপতি আপনি, সেই হিসাবে এই যে গণতান্ত্রিক বাংলাদেশ যেটা চীনের মাটিতে বড় করে বললেন সংস্কার হচ্ছে এবং ট্রান্সপারেন্ট, স্বচ্ছ হচ্ছে, সেই সম্পর্কে কি বলবেন? জি ধন্যবাদ। আমি আমার দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, সংস্কার তো হচ্ছে, বাংলাদেশের সংস্কার হচ্ছে। বিগত 5ই আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত ব্যাপক সংস্কার হচ্ছে। এটি বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াতে দেখানোর সুযোগ হচ্ছে না। এক সেকেন্ড, উনি সহসভাপতি দেবে, হ্যাঁ, তো যেটি বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াতে দেখানোর সুযোগ হচ্ছে না। আজকে আমি ছোট্ট একটা রিপোর্ট আমি আপনাকে দেখাতে চেয়েছিলাম, কিন্তু এটি অনেক লম্বা সময় নেবে। গত 8 মাসে আমাদের 54টি গণমাধ্যম তাদের মালিকানা দখল করা হয়েছে। তাদের এডিটরের যে দায়িত্ব, সেখান থেকে জামাতে ইসলামের বিভিন্ন ইউনিটের এদের সন্ত্রাসীরা গিয়ে বিভিন্ন মিডিয়া হাউস দখল করেছে। এবং এই মুহূর্তে বাংলাদেশের আমি বলতে পারবো 99%, আমি 1%কে আমি আলাদা করে রাখবো, 99% মিডিয়া এখন জামাতে ইসলামের নিয়ন্ত্রণে। সো বাংলাদেশের মিডিয়া দেখাতে পারছে না, এটাই সত্যি। আমার নিজের বন্ধু এখন টেলিভিশনের জেনেসিয়া বর্ণা, সে শুধুমাত্র নিউজ প্রেজেন্টার হিসেবে সে জব করে। সে শুধুমাত্র
একটা মন্তব্য করার দায়ে, তাও কার বিরুদ্ধে মন্তব্য, সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। তাকে সে একজন নারী হিসেবে তার অভিব্যক্তি প্রকাশ করার দায়ে তাকে সেই রাতে তাকে বাসা থেকে উঠিয়ে নেওয়া হয়, সারা রাত তাকে একটা রুমে আবদ্ধ রাখা হয় এবং পরদিন তাকে বলা হয় যে সে যেন বাংলাদেশের আর কোনো মিডিয়াতে সে যেন কোনো নিউজ রুমে সে না যেতে পারে। সো এটি হচ্ছে সংস্কার। সো ব্যাপক সংস্কার হচ্ছে, আমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, আমাকে আমার বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে, আমার বাড়ি ঘর সমস্ত কিছু 5ই আগস্ট আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আমার বিশ্ববিদ্যালয়ের ভিসিকে শুধুমাত্র বঙ্গবন্ধুর পুত্রের বন্ধু হওয়ায় তাকে বিশ্ববিদ্যালয়ের ভিসি পদ থেকে, আমি বিশ্ববিদ্যালয়ের নামও বলছি, নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিসি আতিকুল ইসলাম স্যার, তাকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে। ভয়ঙ্কর অবস্থা তো তার, শুধুমাত্র বঙ্গবন্ধুর ক্লাসমেট হওয়ার দায়ে, বঙ্গবন্ধুর পুত্রের ক্লাসমেট হওয়ার দায়ে। সো ব্যাপক সংস্কার হচ্ছে। দেখুন, ক্ষমতায় আসার পর, আমি এটিকে ক্ষমতায় আসার বলবো না, ক্ষমতা দখল করার পর সর্বপ্রথম বাংলাদেশে যে খরাটি দেখা দিল, বন্যা, যে প্রাকৃতিক দুর্যোগ, সেই বন্যা চলাকালীন সময় এই যে কিশোর গ্যাং, আমরা এদেরকে কিশোর গ্যাং বলবো, এই যে কিশোর গ্যাং পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এরা সর্বপ্রথম উদ্যোগ নিল বন্যার্তদের সহযোগিতা করবে। সেখানে 182 কোটি টাকা বাংলাদেশের মানুষ ত্রাণ তহবিলে তাদেরকে দিয়েছে। সে 182 কোটি টাকার একটি টাকাও আজও পর্যন্ত বন্যার্তদের হাতে যায়নি। বলা হয়েছে সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে দেয়া হয়েছে পরবর্তীতে পুনর্বাসনের জন্য, কিন্তু বাস্তবতা হচ্ছে আজকে 8 মাস পর একটা টাকাও যায়নি। সো আমি আজকে দেখলাম ডক্টর ইউনূস চীনে গিয়ে বলছেন তিনি চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নত করবেন, তিনি বাংলাদেশের মানুষকে কিভাবে আশা দেখান এবং বাংলাদেশের মানুষের সাথে কিভাবে শুভঙ্করের ফাঁকি দেন। ছোট্ট একটা এক্সাম্পল দিই, সেই বন্যার সময় তিনি বাংলাদেশে ঘোষণা দিয়েছিলেন 1000 কোটি টাকা বন্যার্তদের জন্য দান করবেন, সেখানে একটি টাকাও কেউ পায়নি আজ পর্যন্ত। সো ব্যাপক উন্নয়ন তিনি করছেন, ব্যাপক সংস্কার করছেন। আমি যদি প্রশাসনের কথা বলি, প্রত্যেকটা জেলায় জেলা প্রশাসককে তার দায়িত্ব থেকে সরানো হয়েছে, প্রত্যেকটা জেলায় পুলিশ কমিশনারদেরকে তাদের দায়িত্ব থেকে সরানো হয়েছে। এবং আপনি দেখবেন এদের, আমরা বলি এদের জাতির পিতা, এরা তো জাতির পিতা হিসেবে পিনাকি ভট্টাচার্যকে মানে। তো এদের জাতির পিতা পিনাকি ভট্টাচার্য এবং জাতির পিতা পুত্র ইলিয়াস নিজে তার ফেসবুক আইডিতে, ফেসবুক পেজে সে প্রকাশ করেছে বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ যে সরকারি পোস্টগুলো, আপনার সচিবালয়ে যে পদবিগুলো, পোস্ট চাকরিগুলো, সেইখানকার নিয়োগ দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এরা। এবং সেগুলো কোন বাসায়? মিরপুর ডিওএইচএস, যেখানে সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি আবাসিক এলাকা, সেই মিরপুর ডিওএইচএস। এমনিতে তারা কি মানে যোগ্যতা নিরূপণ করে দিচ্ছে না, টাকা পয়সা? না, সেখানে পুরোপুরি একদম সাংবাদিক ইলিয়াস নিজে তার ফেসবুক পেজে। এবং এখন আমরা বলবো সাংবাদিক ইলিয়াস কেন প্রকাশ করলো? তার সাথে দেন দরবারের সমস্যা হওয়ায় সে প্রকাশ করে দিয়েছে। সো সেখানে মিরপুর ডিওএইচএস এর বাসায় রুমে তালাবদ্ধ অবস্থায় সেখানে তারা ইন্টারভিউ নিচ্ছে, যেখানে কর্ম কমিশনের পরীক্ষা হওয়ার কথা, সেই পরীক্ষার রুটিন যে এক্সাম, সেই এক্সামের বাইরে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যাদের কিনা এখনো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি তারা সরকারি চাকরি দিচ্ছে। সো সংস্কার তো ব্যাপক সংস্কার হচ্ছে। এবং আমরা সংস্কারও বুঝলাম, যে উদাহরণটা পেলাম স্বচ্ছতাটাও বুঝলাম, কেন উনি ট্রান্সপারেন্সির কথা বলেছেন, সংস্কারের কথা বলেছেন এবং গণতান্ত্রিক কথা বলছে। এখন এই প্রশ্নটা যদি করি, তার আগে যেটা মানে জুলাই অগাস্টের আগে ছাত্রলীগকে, তোমাদের ছাত্রলীগকে হেলমেট লীগ বলা হতো, হেলমেট থাকতো, হাতে স্টিক থাকতো, কিছু ছবিও দেখা গেছে। কিন্তু জুলাই মাসের ওই রেজিস্ট্যান্স এসে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে সেই রেজিস্ট্যান্সের সামনে ছাত্রলীগ পিছু হটে। এখন এই জায়গার থেকে দাঁড়িয়ে সার্জিস আলম, তাদের তুমি যে কথাটা বলছো, তারা কতটা গণতান্ত্রিক? আমার যেটা মনে হচ্ছে, ভোটের নাম শুনলেই ডক্টর ইউনূসের জ্বর এসে যায়, সার্জিস আলমেরও জ্বর এসে যায়, মানে কারোর হচ্ছে বমি পেতে শুরু করে। তার কারণ নির্বাচন করা বা নির্বাচনকে ফেস করা বা এই ধরনের কোনো অভিজ্ঞতা বা এই ধরনের কোনো প্রক্রিয়ায় কখনো কেউ সামিল হয়েছে কিনা আমার কোনো আইডিয়া নেই। কিন্তু এই গণতন্ত্রের যদি প্রশ্ন, যেটা ডক্টর ইউনূস বলছেন, হয়তো এটাকেই তিনি মিন করতে চাইছেন, আর বাকি দুটো উপসংগ হিসাবে এসেছে।
তাহলে কি বলবে যে সত্যি কি ছাত্রলীগের একটা অসম্ভব দুর্বিনীত ব্যবহারের কারণ বা এইসবের কারণেই কি এই বৈষম্য বিরোধী বা আজকের এই বাংলাদেশের অবস্থা তৈরি হয়েছে? কোথাও কি একটা জায়গায় বিরাট একটা বাজে কাজ থেকে গেল? দেখুন, আমি যদি একটু শুরু থেকেই বলি, বাংলাদেশ ছাত্রলীগ 1948 সালে প্রতিষ্ঠা হয় এবং বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামী লীগেরও সিনিয়র সংগঠন। বাংলাদেশ ছাত্রলীগ 1948-এ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত আপনি বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক আন্দোলন, আপনি যে কোনো 52 ভাষা আন্দোলন, আপনি শিক্ষা আন্দোলন, আপনি 6 দফা, গণ অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, প্রত্যেকটা আন্দোলনে বাংলাদেশের একমাত্র ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ যারা নেতৃত্ব দিয়েছে সম্মুখ সারি থেকে। সো বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অতীত রয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের সর্বশেষ এই বৈষম্য বিরোধী আন্দোলন নিয়েও তো কথা হয়। বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন বলা হচ্ছে, সেই ছাত্র আন্দোলনে 11ই জুলাই পর্যন্ত আমরাও সশরীরে ছিলাম। আমাদের শিক্ষার্থীরা, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরাও ছিল। আমরা যখন 11-12 জুলাইয়ের দিকে আমরা যখন আন্দোলনটিকে আমরা একটি চূড়ান্ত রূপ হয়ে গিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথাবার্তা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীও আশ্বাস দিচ্ছেন যেহেতু এটি একটি আদালতের প্রক্রিয়ার বিষয়, এটি তো মাননীয় প্রধানমন্ত্রীর এখতিয়ারের মধ্যে না, তবুও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমি বিষয়টি দেখব, যেহেতু দাবিটি উঠেছে এটি যত দ্রুত সম্ভব এটি যেন আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয় আমি দেখব। সো এর পরেও যখন একটি যৌক্তিক ইস্যুভিত্তিক আন্দোলনকে যখন তারা ভিন্ন খাতে নিয়ে যাচ্ছিল, তখন আমাদের মধ্যেও সন্দেহের একটা জায়গা তৈরি হয়। তখন আমরা যখন জানতে পারি যে এই আন্দোলনের নেপথ্যে যারা আছে, আমরা বেশ কিছু ফেস আমাদের কাছে তখন সন্দেহজনক মনে হয়, তখন আমরা সেই জায়গা থেকে আমরাও সতর্ক অবস্থানে আসি। তখন অনেকটা দেরিও হয়ে গেছে, তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে। দেখুন, হেলমেট লীগ কথাটি বলা হয়, আজকে আপনি দেখবেন তাদেরই বিভিন্ন সহযোদ্ধা বলে তারা এখন মিডিয়াতে সাক্ষাৎকার দেয় যে ছাত্রলীগের ভেতরে থেকে, ছাত্রলীগের আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি, সে আপনি দেখবেন মধুর ক্যান্টিনে দাঁড়িয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ভেতরেই ছিল এরা। এবং 14ই জুলাই 256 অথবা 254 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পদপ্রাপ্ত, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পদপ্রাপ্ত, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বলা হয় প্রাচীর অক্সফোর্ড, আমাদের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেখানে বাংলাদেশ ছাত্রলীগের যে ইউনিট, সেখানে 254 জন ছাত্র শিবির এরা হচ্ছে ভেতরে ঢুকে গিয়েছিল, আমরা বুঝতে পারিনি। এর ভেতরে ঢুকে আজকে তো আমাদেরও বলতে হয় যে হেলমেটগুলো কারা পড়তো, আমরাও এখন দেখতে চাই এই হেলমেটের ভেতরে এতদিন কারা ছিল। 14ই জুলাই তো তারা আত্মপ্রকাশ করলো। আমি আসবো মানে দেবর্ষী বাবু, এইটা মানে এই যে একটা থাকে না যে ভেতরে ঢুকে পড়ো কোনো সংগঠনের, সে সংগঠন যদি খুব অতিকায় হয় ঢুকে পড়ো, যা কার্যসিদ্ধি করার করে দিয়েছে। কার্যসিদ্ধি করার পর বিভিন্ন ফেজ 7 মাস ধরে আমরা দেখলাম, এখন তিনি উপস্থিত হয়েছেন চীনে এবং যে চুক্তিগুলো করছে, আপনি বাণিজ্য পড়ান ছাত্রছাত্রীদের, রাজনৈতিকভাবে বিশ্লেষণ করেন, নিশ্চয়ই বুঝতে পারছেন চীনের মতো এক অতিকায় শক্তি, সে 2.1 বিলিয়ন সে নানা ফর্মে দেবে এবং তার যে কোনো কি মানে থাকবে, বাংলাদেশের উৎপাদনশীল এই মানুষগুলোকে কোথাও এই চীনের হাতে মানে তাদের কি ছেড়ে দেওয়া হলো বা তাদের ছেড়ে দেওয়ার চেষ্টা চলছে, কোথাও হচ্ছে, যেটা বললেন এটা ঠিক কথা, খুব সুন্দর কথাটা দীপ্তিমানবাবু একটা কথা বলছিলেন যে জমির যারা দালাল হয় তারা কিন্তু ডিসপিউটেড জমি খুঁজে বেড়ায়, তাহলে ওইটাকে যদি ছাড়িয়ে নিয়ে আসা যায় তাহলে অনেক কাজটা সুবিধা হয়, মানে এরকম বহু জায়গায় হচ্ছে ডিসপিউটেড, তো বাংলাদেশে এখন ডিসপিউটেড ল্যান্ড হয়ে গেছে এরকমই একটা, যে কারণে চীন এটার উপর একটা সুযোগ খুঁজছে। শুভ সন্ধ্যা সুজিতদা, এটা ঠিক চীনের একটা অর্থনৈতিক আগ্রাসন আমাদের এই সাউথ ইস্ট এশিয়ায় বিশেষ করে ভয়ঙ্করভাবে রয়েছে, কিন্তু চীন কিন্তু বাংলাদেশে এই প্রথম নয়, কারণ আমি বাংলাদেশে নিজে গিয়েও দেখেছি বিভিন্ন জায়গায় চীনের বিভিন্ন ইনভেস্টমেন্ট দীর্ঘদিন ধরে চলছে, 10টা কোম্পানিতে ইনভেস্টমেন্ট রয়েছে, বিভিন্ন কনস্ট্রাকশন, এটা হাসিনা সরকার থাকাকালীনই। এবং আপনি জানেন যে এই যে কোটা বিরোধী আন্দোলনের ঠিক আগেই হাসিনা নিজে গেছিলেন চায়নাতে, যেখানে তার সাথে হয়তো মতবিরোধ হওয়ার পরে উনি সময়সূচির আগেই ফিরে এসেছিলেন, তখন কিন্তু দেশের মধ্যে ওনাদের যে পরিমণ্ডলটা কিন্তু উত্তপ্ত হতে শুরু করেছে। এই যে ভাইটি বললেন আমার ছাত্রলীগের,
ওর যে দুর্দশা ব্যক্তিগত জীবনে সেটা নিয়ে সত্যি আমরা সিম্প্যাথেটিক, কিন্তু একটা কথা ঠিক, যে কথাগুলো আজকে পর্যালোচনা করছে সেই কথাগুলো তো সেই দিন পর্যালোচনা করা উচিত ছিল যখন তারা ক্ষমতায় ছিল। অর্থাৎ আমাদের মধ্যে বেনজল ঢুকে রয়েছে, সেটা যদি সেদিন আমরা আইডেন্টিফাই না করতে পারি, ব্যর্থতা আমাদের, প্রশাসনিক ব্যর্থতা, সার্বিক ব্যর্থতা। আমরা যদি এইটা বুঝতে না পারি, কোটা বিরোধীরা ছিল একটা আবরণ, ভেতরে যে বাংলাদেশ, এবং এটা ঠিক, কিন্তু বাংলাদেশ একটা বিভিন্নভাবে হাসিনা বিরোধী একটা মানে আবহে, একটা আওয়ামী লীগ বিরোধী আবহাওয়াতে কিন্তু ফুটছিল। সেইটা যদি আঁচ না করে সেইটাকে রেমিডিয়াল মেজারগুলো নেওয়ার বদলে কোথাও যেন একটা সেই একচ্ছত্রবাদ বা শাসকের ভাষায় কথা বলা, আমাদের দেশে যেমনভাবে শাসকরা যেভাবে কথা বলেন, যখন শাসন বিরোধীরা যখন হঠাৎ শাসক হয়ে যায়, সেই ভাষায় কিন্তু হাসিনা পুরো ব্যাপারটা দেখলেন। ফলে এই জায়গাটা আসার পিছনে কিন্তু খোদ হাসিনাও কিন্তু অনেক অংশে দায়ী, এবং আওয়ামী লীগ, তার সাথে ছাত্রলীগ, এরাও দায়ী। কারণ তারা যে পর্যালোচনাটা আজ করতে বসেছেন, তাদের তো সেই দিন করা উচিত ছিল। নাকি সেদিন ক্ষমতা আসীন ছিলাম বলে আমরা পর্যালোচনার কোনো প্রয়োজন মনে করিনি, যেটা আমাদের দেশেও শাসক দলরা তাই মনে করে। শাসক ক্ষমতা হারানোর পরে তখন আমরা বলি। আর একটা কথা উঠলো না, নেপালে এই কমিউনিস্টদের সাথে কি একদল বলছে গণতন্ত্র চাই, আরেকদল বলছে রাজতন্ত্র চাই। সেই রাষ্ট্রবাদ, রাজতন্ত্রকে, পৃথিবীটাকে, দেশটাকে ফিরিয়ে নেওয়া, সেই রাষ্ট্রবাদকে আমরা চাই আরো, নাকি আমরা এই গণতান্ত্রিক আবহেই আমাদের শাসনযন্ত্র সারা বিশ্বকে পরিচালনা, বিশ্বে যেখানে যেখানে আছে গণতান্ত্রিক আবহকেই আমরা ফিরিয়ে আনতে চাই। একটু আগে বলা হলো অনেক কিছু ডাস ক্যাপিটাল সম্বন্ধে, আমি জানি না ডাস ক্যাপিটাল সম্বন্ধে কার কি আইডিয়া আছে। ল্যাটিন আমেরিকা আপনি নিশ্চয়ই জানেন, পিঙ্ক ওয়েভ, এক্সেপ্ট ব্রাজিল, সর্বত্র পিঙ্ক ওয়েভ, অর্থাৎ একটা মানে সোশ্যাল ডেমোক্রেট, কমিউনিস্টদের একটা সোশ্যাল ডেমোক্রেট সারা ল্যাটিন আমেরিকা সব কটা দোষে রয়েছে। অনেক ভুল, অনেক পথ অতিক্রম করার পরে এই যে যারা রাষ্ট্রবাদী কথা বলছে, একটা মিথ, রাষ্ট্রবাদী মিথ সামনে দিয়ে দাও, অর্থাৎ রাষ্ট্র দেশ দুটোর মধ্যে তফাৎ করবে না, মিলেমিশে দাও। রাষ্ট্র বিরোধী কথা বললেই দেশদ্রোহী জামা পরিয়ে দাও। এই যে রাষ্ট্রবাদ, এই ভয়ঙ্কর রাষ্ট্রবাদ, যেটা আমাদের দেশে গ্রহ করছে, সেটা ভয়ঙ্কর ভাবে বাংলাদেশে রয়েছে। কি ফর্মে আছে সেটা বলুন। আমাদের দেশে না, বাংলাদেশ আপনার কি মনে হলো? মানে ওখানকার রাষ্ট্রবাদ, ধরুন জাতিসত্তা হিসাবে বাঙালি জাতিসত্তা, ইসলাম ধর্মাবলম্বী বেশি। আমি কে দেখলাম, গ্রককে জিজ্ঞাসা করেছিলাম এক্স হ্যান্ডেলে নিজে, সেখানে এখন 7.82% মতো হচ্ছে হিন্দু জনসংখ্যা রয়েছে, বৌদ্ধ, তারপর পাহাড়ি খুবই স্বল্প সংখ্যক মানে রয়েছে। ফলে একটা নেশনহুড, ওখানেও একটা রাষ্ট্রবাদ রয়েছে। সেখানে যখন এইরকম পরিস্থিতির মধ্যেও কিন্তু গণতন্ত্রের ব্যাপারটা নিয়ে বিশ্বব্যাপী এটা মানে এটা হচ্ছে, সেখানে আলাদাভাবে রাষ্ট্রবাদকে আপনি শুধু নিশানায় নিয়ে এলে, রাষ্ট্রবাদে আগে যখন আসেনি তখনও কি গণতন্ত্র খুব মজবুত আকারে চলেছে? একদমই ছিল না। এবং এই যে আমি যেটা বলি, ভাষার দেশটাকে উগ্র রাষ্ট্রবাদী দেশে নিয়ে যাওয়া এবং উগ্র ধর্মীয়, তার মধ্যে একটা মিক্স। এখানে যদি বলি এর পেছনে জামাতে ইসলাম, এর পেছনে যদি মামুনুল হকের মতো ইসলামিক ঐক্যজোট বা হচ্ছে নানা রকম তৌহিদি জনতার নামে সারাক্ষণ পোস্টার, সারাক্ষণ হচ্ছে কোনো মানে হিন্দু বা সন্দেহভাজন, কেউ মনে হচ্ছে হিন্দু, কেউ হচ্ছে আলোচনা শুরু করে দিল কাফের, এই যে সংস্কৃতি, ভাষার রাষ্ট্রবাদ থেকে আস্তে আস্তে কোন রাষ্ট্রবাদী টার্ন হয়ে গেল, ধর্মীয় বিষয় চলে এলো ভয়ঙ্কর ভাবে। একটা ভাষার আইডেন্টিটি যে দেশটা তৈরি হয়েছে, যার মূল অস্তিত্ব হচ্ছে ভাষাকেন্দ্রিক একটা দেশ, সেই দেশটাকে কোথায় কনভার্সন হলো, তখন কিন্তু এই সার্জিসটা ছিল না। তখন এই যে চলে আনা, এর দায় কিন্তু নিতে হবে। সার্জিসরা যা করেছে, অর্থাৎ একটা বাইরে আবরণ দিয়ে, একটা কোটা বিরোধী আবরণ দিয়ে শাস্ত্র ক্ষমতা দখল করা ওদের গুরু একটা উদ্দেশ্য ছিল, যার পিছনে প্রচুর মদত ছিল। সেটা যেমন ঠিক, সেটা যেমন নিন্দিত, কিন্তু তেমনি ভাবে এই বাংলাদেশে নিয়ে আসার জন্য যে রাজনৈতিক পরিমণ্ডল এবং তার বাইরে শাসক দল তো নিশ্চয়ই একটা বড়। এই যে আমি একটু তোমার কাছে দীপ্তিমান বাবু, আপনার কাছে, তার আগে আরেকবার একটু আশরাফের কাছ থেকে আমি একটু জানতে চাইবো, ওই যে সার্জিস আলম, নাহিদ ইসলাম, তোমরা যে এখন মানে ছাত্রলীগ, তুমি এখন দেখছো ছাত্রলীগ যখন ক্ষমতায় বা আওয়ামী লীগ ক্ষমতায়, তখন কি অগ্নিসংযোগ, বিরোধী রাজনৈতিক দল, লুটপাট বা দেশ থেকে হচ্ছে ইয়ে করে দাও, বা থাকতে গেলে এত টাকা দিয়ে থাকতে হবে, এই যে ট্যাক্সেশন করা, এরকম কি পরিস্থিতি আওয়ামী লীগ কখনো করেছিল কোনো দিন? দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগের শাসন আমল একদমই স্পষ্ট।
আমাদের গণমাধ্যম স্বাধীন গণমাধ্যম, আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছি। যে কোনো জায়গায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আপনারা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন। সো এখানে লুকোচুরির মতো কোনো বিষয়ই ছিল না। দেখুন, বিরোধী মতের উপর যদি দমন পীড়নের প্রশ্ন আসতোই, তাহলে বাংলাদেশে মামুনুল হকদের উত্থান হতো না। যদি দমন পীড়নের বা বাক স্বাধীনতা হরণের প্রশ্ন আসতো, তাহলে ব্যারিস্টার ফুয়াদদের মতো রাষ্ট্রদ্রোহীদের জন্ম হতো না। যদি দমন পীড়নের প্রশ্ন আসতো, তাহলে আজকে 17 বছর বিএনপির রাজনীতিবিদরা, বিএনপির নেতারা প্রতিদিন কথা বলে, আমাদের বিরুদ্ধে কথা বলে, মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলে দিন শেষে বাড়ি ফিরতে পারতো না। সো গণমাধ্যমের স্বাধীনতা আমরা যেমন নিশ্চিত করেছি, বিরোধী মতের যে মতামতের যে স্বাধীনতা সেটিও আমরা নিশ্চিত করেছি। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা তার 16 বছরের শাসনামলে অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি গণতান্ত্রিক এবং মানবিক রাষ্ট্র নির্মাণে কাজ করেছেন। তার শাসনামলে প্রত্যেকটা ব্যক্তি, আপনি ফেসবুকে যান, কমেন্টে গিয়ে আপনি ইচ্ছা করলেই আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যা ইচ্ছা বলতে পারতেন, সে সুযোগ ছিল। এবং আপনি রিয়েল আইডি দিয়ে এক্স্যাক্টলি, আমি এটা বলতে অসুবিধা নেই। আমি দীপ্তিমান বাবু আসছি, জাস্ট একটা রেফারেন্স বাংলাদেশের যারা, আমি তখনও বাংলাদেশের আওয়ামী লীগের সময় বিভিন্ন ইউটিউবে বিভিন্ন জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান দেখতাম। যেমন একটা বলি, চ্যানেল আইতে মেট্রো সাইম মানে টু দ্য পয়েন্ট একটা প্রোগ্রাম হতো। বিএনপির কত নেতা নেত্রীরা আসতেন, রুমিন ফারহানা থেকে শুরু করে কোথায়, কিন্তু তারা রক্ষা করতে পারে না। সেই সাংবাদিক যারা ডাকলো তাদেরও রক্ষা করতে পারলেন না, বা তারা চাইলেন কিনা জানি না, নিশ্চয়ই চেয়েছিলেন, কিন্তু রক্ষা করতে পারলেন না। উল্টে সব টেলিভিশন চ্যানেলে আমরা কোনো আওয়ামী লীগ কাউকে কিন্তু বা তার সাপেক্ষে পাই না। সে তাদের হয়ে অনেক সময় টুকটাক প্রক্সি দেওয়া, যেটাকে বলে ছোটোখাটো প্রক্সি, এই ছাত্র ইউনিয়নের নেতা মেঘমল্লার বসু বা এই ধরনের কেউ এসে করেন। এই নতুন টাইপ অফ ডেমোক্রেসি হচ্ছে। কিন্তু দীপ্তিমান বাবু দেখুন, এই ডেমোক্রেসির এই মডেলটা কি সুন্দর, কিন্তু চীনের মাটিতে ডেমোক্রেসির আরেক উন্নত একটি সংস্করণের দেশ চায়নাতে গিয়ে তারা এই কথাগুলো তিনি এটা বলছেন। দীপ্তিমান বাবু, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন। হ্যাঁ, মানে এই জায়গা থেকে কি বলবেন, মানে এই অঙ্কগুলো, এগুলো কি কৌশল? মেটাকুলাস ডিজাইনের পার্ট কত নম্বর এটা এপিসোডে যদি দেখি যে এইরকম একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, মানে যদি মেটাকুলাস ডিজাইন নামে একটি ওয়েব সিরিজ হয়, এটা কত নম্বরে ইয়েতে গিয়ে উপস্থিত হচ্ছি? আমি আপনার প্রশ্নের উত্তরে আসার আগে আমি আমাদের রাজনৈতিক বিশ্লেষক যিনি আছেন বসিবাবু, তাকে দুটো কথা বলছি। আপনি ডেমোক্রেসির কথা বলছেন, কুয়েত, কাতার, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গিয়ে একবার একটু বলুন তো নেপালের ব্যাপারে সমস্যাটা কোথায় হলো? নেপালে যদি রাজতন্ত্র ফিরে আসে তো অসুবিধা কোথায়? 13 বছরে কি বলে 2008 থেকে 25 পর্যন্ত 17 বছরে 8বার না 9বার সরকার পরিবর্তন হয়েছে, প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে। এগুলো কথা বলার আগে যখন একটু বলবেন, একটু করে আসুন। যাই হোক, বাংলাদেশের রাজনীতিটা কি আছে একদম পরিষ্কার ভাবে বুঝতে হবে। বাংলাদেশের রাজনীতির যেটা লড়াই হচ্ছে সেটা হচ্ছে আমি 71কে মানবো না 71কে মানবো না। দিস ইজ দ্য ফাইট। আমি আপনাকে খুব পরিষ্কার ভাবে বলছি, যখন জিয়াউর রহমানের প্রশ্নটা যখন আসে, বিএনপির যখন প্রশ্ন আসে, বিএনপির প্রশ্ন আসলেও কিন্তু জিয়াউর রহমানের যে ঘোষণা, সেই ঘোষণার পরে জিয়াউর রহমান হয়েছে, তার আগে হয়নি। বাংলাদেশের যে লড়াইটা আছে সেটা বাঙালি সত্তার লড়াই আছে। তারা প্রথম বলেছে আমরা উর্দুকে গ্রহণ করব না, সেটা 1952-তে বলেছে, 70-এ বলেনি। বাস্তবতাটাকে বুঝতে হবে। বাংলাদেশের মানুষের যেটা সেন্টিমেন্টটা, সেটা হচ্ছে 71কে গ্রহণ করব না। আজকে জয় বাংলা বললে, গত 26শে মার্চ জয় বাংলা বলা লোকেদের অ্যারেস্ট করা হয়েছে। তা বাংলাদেশে জয় বাংলা বলবে না তো আমেরিকাতে গিয়ে জয় বাংলা বলবে? কোন পাগলের কথা বলছেন? রাষ্ট্রবাদ কোনটাকে বলবো? ওসব বিশ্ব ভ্রাতৃত্ব ওগুলো দিয়ে হয় না। বিশ্ব ভ্রাতৃত্ব হলে আমেরিকার বিল গেটস এসে আমাকে ওর অংশের কিছু পয়সা দিয়ে যাবে? বাস্তবতাতে ফিরে আসতে হবে। ওইসব এখন খায় না, একদম পরিষ্কার বলছি। কমিউনিজম তার নিজের মতো করে নিজের দেশে দেশে হয়েছে। দাস ক্যাপিটাল বলার পরে আজকে চীন, দীপ্তিমান বাবু, চীন বা এগুলো বললে কমিউনিজম বা এই শব্দগুলো আছে, চীন নিজেই বিশ্বাস করে না।
চীন নিজেই আপনি দিচ্ছে। বিশ্বাস কতটা করে, গভীরতা নিয়ে কি বিশ্বাস করে, ওগুলো অন্য বিতর্কে। আমি একটু সংক্ষেপে, মানে সেখানে আমার কথা হচ্ছে এই চীন সফরে আপনি বললেন এটা ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসের একটা লাভ আছে। পিকিং ইউনিভার্সিটি তাকে ডক্টরেট দিয়েছে, তিনি সেখানে প্রফেসর ছিলেন। আগামী আরো যদি 6 মাস 8 মাস টেনে দিতে পারেন তাহলে আরো কয়েকটা ডক্টরেট ওনার হয়ে যাবে, মানে সেগুলো নিয়ে সমস্যা নয়। কিন্তু আমার কথা হচ্ছে এইটা বাস্তবসম্মতভাবে চীনের কাছে মানে অনেকটাই কি সেখানে বাধা পড়লো ভারত বিদ্বেষ নিয়ে? হ্যাঁ, চীনের সহযোগিতা বললে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলা যাবে, যেটা পিনাকি আর ইলিয়াসের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। এমনিতে যথেষ্ট উচ্চতা ছিল, চোখে চোখ রেখে কথা ওরা বলতেই পারতো, কিন্তু চোখে চোখ রেখে কথা বলার জন্য চীনের সাথে সেই উদ্দেশ্যটা তো সফল হয়েছে, সেই উদ্দেশ্যটা তো সফল হয়েছে, ডক্টর ইউনূস করে দিয়েছেন। তাহলে সমস্যা কোথায়? ভুল কথা আমি বলছি। বাংলাদেশের মানুষের প্রথমে একটা ব্রেন ওয়াশ করা হয়েছে, এখন একটা শ্রেণীর মানুষ বুঝতে পারছে, আরেকটা শ্রেণীর মানুষ ক্যাপিটাল তুলে নিয়ে তারা বাইরের মার্কেটে চলে যাচ্ছে। এরপরে যুদ্ধ যুদ্ধ জিগির তোলা হবে, বাংলাদেশের মানুষকে আরো ট্যাক্স দিতে হবে। বাংলাদেশের মানুষের একটা সংখ্যক মানুষ ভারত বিদ্বেষিতাটাই হচ্ছে তাদের কাছে রাজনীতি, হাসিনা বিরোধিতাটা রাজনীতি, ছাত্রলীগ বিরোধিতাটা তাদের কাছে রাজনীতির অংশ করা হয়েছে। একটা দরিদ্র দেশকে দরিদ্র দীপ্তিমান এই রাজনীতিটা আছে, বিরুদ্ধাচরণ ছিল, এবং শেখ হাসিনাকে যে ভাষায় আক্রমণ করতো পিনাকি বা এরা বা তারাও যে ভাষায়, সেটা তো একটা বুঝলাম, কিন্তু যে নৃশংসতা সশস্ত্রতা, যেভাবে রক্তপাত ঘটানো হচ্ছে, যেভাবে ঘর বাড়ি মানে পুড়িয়ে দেওয়া হচ্ছে, আজও বিভিন্ন জায়গায় মানে এটা করছে, এটাকে রাজনীতি বলবেন? এই সহিংসতা উত্তর কিভাবে পাবে? এই সহিংসতা মানে ভারতের সাথে সম্পর্কের বিষয় নয়, এই সহিংসতা যে দৃষ্টান্ত স্থাপন করলো তা কি রিকভারি করা সম্ভব? আপনাকে আমি বলছি 71-এ এর থেকে অনেক বেশি হয়েছিল। আমি আপনাকে লাস্ট 10 বছরের একটা ঘটনা বলছি। যখন এই যে যারা বীরঙ্গনা বলা হয়েছিল 71-এ, যাদের শারীরিকভাবে নির্যাতন, যেসব নারীদের শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল, তাদের বলা হতো যে তারা কোনো মুসলিম নারীকে, অর্থাৎ পাকিস্তান আর্মি কোনো মুসলিম নারীকে নারীর সঙ্গে এগুলো করেনি, যেটা করেছে মালাউনের বাচ্চার সঙ্গে করেছে। এই শব্দটা বলছি আমি, মালাউনের বাচ্চার সঙ্গে করেছে, এই শব্দটা বলছি। তার মানে হিন্দু নারীকে করেছে, হিন্দু নারীকে করাটা যায়। দিস ইজ দ্য ফল্ট। মালদায় যেটা হচ্ছে বুঝে রাখতে হবে, এরা পাকিস্তানের রক্ত, আমি আগেও বলেছি এখনো বলছি, এবং পাকিস্তান চীনের দালাল, এবং সেই দালালরা এসে এখানে কাজ করছে। এখানে তাদের কোনো উদ্দেশ্য নেই বাংলাদেশটাকে ধ্বংস করা ছাড়া। খুব পরিষ্কার ভাবে জেনে রাখুন, সেটা ধর্মের নামে হতে পারে, অর্থের নামে হতে পারে, দলের নামে হতে পারে, নেত্রীর নামে হতে পারে। ওদের লড়াইটা 71 নিয়ে, বাংলাদেশের লোকের মানসিকতার লড়াইটা হচ্ছে এখানে যারা বসে আছে এখন ক্ষমতাতে তাদের 71-এ। তার একটা উদাহরণ দিচ্ছি, যে দেশে এত বড় একজন বিদ্বান থাকে যিনি নোবেল প্রাইজ পান, তিনি যদিও অর্থনীতিতে নোবেল করে পরে শান্তিতে পেয়েছেন, ওই নোবেলের ক্ষেত্রেও জালিগিরি আছে, যাই হোক সেটা ছেড়ে দিন। কিন্তু প্রশ্নটা হচ্ছে তিনি তখন তরতাজা যুবক, 71 সালে তরতাজা যুবক হয়ে উনি কোনো সময় তরতাজা যুবক হওয়ার পরেও উনি কিন্তু কোনোভাবেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। হ্যাঁ, এটা একটু রোটেট করে নিন। আমি একটু আসছি তোমার কাছে দেবশ্রী বাবু। এইটা একটা জায়গা থেকে আমরা যদি এখন দেখি যে অর্থনৈতিক ক্ষেত্রগুলোতে আমরা শ্রীলঙ্কাকে দেখেছি চীন কি অবস্থা তৈরি করে, বা সাম্প্রতিক সময় বালুচিস্তানে চীনের সেখানে অর্থনৈতিক মানে যে করিডর এবং হচ্ছে বন্দরের জন্য, এবং বালুচের স্বাধীনতা সংগ্রামে পাকিস্তানের সাথে তারা চীনকেও নিশানায় রয়েছে, এবং সেখানকার অনেক ইঞ্জিনিয়ার যারা ওখানে চাকরি করতে গেছেন, রাষ্ট্রের হয়ে দায়িত্ব করতে গেছে, তাদের কিন্তু জীবন সংকটে গিয়ে তৈরি হয়েছে। আজকে বাংলাদেশে এসিজেট এরকম তৈরি হয়, এমনি গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা বাড়ছিল, মানে যেটা হোসেন মোহাম্মদ এরশাদের আমলে শুরু হয়েছিল, এটা প্রচুর বিগ গার্মেন্ট হাউস ব্র্যান্ড এটা এসেছিল শেখ হাসিনার সময়। এখন অনেকে পলায়ন করেছে, ক্যাপিটালের সহ কোম্পানির মালিকরা পলায়ন করেছে, সেখানে এখন নানা রকম এসিজেড বা, এবং একটা স্পষ্ট একটা জায়গা থেকে রয়েছে যে এনার্জি সেক্টরে কোথাও একটা জায়গায় ইয়ে দেবে। বাংলাদেশ কাছে কি সত্যি কোনো অপশানস ছিল না, বা একটা উগ্র ভারত বিদ্বেষের এই স্টান্সটা যে একটা বিপর্যয় নিয়ে দিতে হবে এত সুন্দর একটা জাতিকে,
সেই সম্পর্কে মানে যদি গণতন্ত্রটা থাকতো, যদি আওয়ামী লীগের আজকের রাজনৈতিক স্পেসে অংশগ্রহণের সুবিধা থাকতো, তাহলে কি বাংলাদেশের পক্ষে মঙ্গল হতো না? এইটা তো 100বার যে একটা 4097 কিলোমিটার বর্ডার একটা ল্যান্ড ব্লক কান্ট্রি, যারা ভারতবর্ষের সাথে ডিরেক্টলি কানেক্টেড সিন্স দেয়ার ইন্ডিপেন্ডেন্স, যে এই ভারতবর্ষের সাথে এরকম একটা সম্পর্ক নিয়ে যাওয়া, এর ইম্প্যাক্ট পড়বে সাধারণ মানুষের ওপর, কারণ একটা বিশাল সংখ্যক আমদানি ওদের নির্ভরশীল ভারতবর্ষের সঙ্গে। এখন এই চীনের আগ্রাসনটা দেখুন, চীন একটা এমন একটা প্যাটার্নে চলে গেছে ওরা, যেখানে ওরা ওই ফাইন্যান্সিয়াল আগ্রাসনটা সারা পৃথিবীব্যাপী এই অঞ্চলে ছড়িয়ে দিয়েছে, সব জায়গায় তাদের অর্থ বিনিয়োগ হচ্ছে এবং সেইখানে ফাইন্যান্সিয়াল রাজনৈতিক কন্ট্রোল নিতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হওয়া সত্ত্বেও তাদের ফাঁদে পা দিচ্ছে, যেমন শ্রীলঙ্কা দিতে বাধ্য হয়েছিল সেরকমভাবে ফাঁ দিচ্ছে। এটা কিন্তু আমি যেটা বলতে চাইছি, আজকে ডক্টর ইউনূস গেছেন এখান থেকে নয়, হাসিনা পিরিয়ড থেকে এটা কিন্তু শুরু হয়েছে। এই ফাঁদে পা দেওয়াটা কিন্তু এর অতীতেই শুরু হয়েছে, কিন্তু তখন রেজিস্ট হয়নি। তখন রেজিস্ট করার প্রয়োজন মনে করেন এখন বাংলাদেশের ভেতরে। এইটা তো ঠিক ভাই যাই বলুক না কেন যে কোনো নির্বাচন কিন্তু মানে ত্রুটিমুক্ত নির্বাচন ছিল না, নির্বাচন নিয়ে বহু বক্তব্য ছিল। প্রশ্নটা হচ্ছে এই যে সংস্কার, যেটা ডক্টর ইউনূস বলেন, এই সংস্কারের ওই গোটা গোল গোল কথা বললে তো হবে না। সংস্কার ইন হোয়াট রেসপেক্ট, কি সংস্কার করতে চাইছেন, কি খারাপ ছিল, কি ভালোর দিকে নিতে চাইছেন, এটা নির্দিষ্ট করে বাংলাদেশবাসী এবং বিশ্ববাসী জানতে চাইছে। সেইটা ডক্টর ইউনূস কিন্তু এখন মতো খোলসা নির্বাচন তিনি চাইছেন, কিন্তু স্পষ্টভাবে যদি দেখি ছাত্রলীগ হোক বা আওয়ামী লীগ, তারা কিন্তু নির্বাচনের ব্যাপারে কিছু তারা কিন্তু মানে কিছু বলেনি নির্বাচন হওয়া বা না হওয়া নিয়ে। এটা কেন? কিন্তু বাদ বাকি বিএনপি নির্বাচন চায়, কেউ বলছেন আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ, নানা রকম কথা আছে, কিন্তু আওয়ামী লীগের অ্যাজ সাচ কোনো অফিসিয়াল বক্তব্য এই ক্ষেত্রে পারে। তার মানে কি নির্বাচন চাইছেন আওয়ামী লীগ? ঠিক চাইছে? আমি আমার সহ আলোচক ওনার কথার একটু ব্যাখ্যা আমার দেওয়া প্রয়োজন। তিনি যেটি বলেছেন বাংলাদেশে ত্রুটি মুক্ত কোনো নির্বাচন হয়নি। দেখুন, আমরা যে নির্বাচনগুলো আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে প্রত্যেকটি নির্বাচন অংশগ্রহণমূলক ছিল। দেখুন, বাংলাদেশের ইতিহাসে আপনি যে কয়টি নির্বাচন হয়েছে, কোনো নির্বাচন, ইভেন 70-এর নির্বাচন নিয়েও প্রশ্ন আছে 70-এর নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে যে সেখানে কতটুকু নিরপেক্ষতা ছিল, কতটুকু, যেহেতু আমরা আমাদের এই অংশে আমরা বিপুল ভোটে আমরা বিজয়ী হয়েছি, ওই অংশে কেন আমরা বিজয়ী হইনি, প্রশ্ন তোলার সুযোগ আছে। এবং 70-এর পর থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যতগুলো নির্বাচন বাংলাদেশে হয়েছে প্রতিটি নির্বাচন নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারবেন, কিন্তু কত সংখ্যক নিরপেক্ষতা, কত সংখ্যক সুষ্ঠু ভোট আমরা দেখাতে পেরেছি সেটি নিয়ে হচ্ছে প্রশ্ন। আজকে আপনি গতকাল দেখবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আদালত ঘোষণা দিয়ে দিচ্ছে ইশরাক হোসেনকে, যে নির্বাচনকে আদালত, এবং মজার বিষয় হচ্ছে তার আইনজীবী বলছে আদালত এই নির্বাচনকে ভুয়া ঘোষণা করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দিচ্ছে। তার মানে কি, একদিকে আদালত বলছে নির্বাচনটি সুষ্ঠু নয়, অন্যদিকে সেই নির্বাচনের মেয়র হিসেবে যে কিনা ভোটে জনগণের ভোটের রায়ে পরাজিত হয়েছে তাকেই মেয়র ঘোষণা করে দিল আদালত। সেম আপনি চিটাগাং সিটি কর্পোরেশনের মেয়র, যে পরাজিত একজন মেয়রকে আদালত ঘোষণা করে দিয়েছে। তাহলে একদিকে আপনি বলছেন নির্বাচন সুষ্ঠু নয়, আবার সেই নির্বাচনকে কেন্দ্র করেই আপনি দুটো সিটি কর্পোরেশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি সিটি কর্পোরেশন, সেই দুইটা সিটি কর্পোরেশনের মেয়র আপনারা নির্বাচিত করে দিলেন। সো এটি আমরা নিঃসন্দেহে নির্বাচন নিয়ে প্রশ্ন আসবে, সেটি পক্ষে বিপক্ষে কথা বলার সুযোগ থাকবে, কিন্তু আমি মনে করি না যে শেখ হাসিনার সরকার নির্বাচনে নিরপেক্ষতা হারিয়েছে কিংবা তাদের সুষ্ঠুতা হারিয়েছে। এরপর আমি আপনার প্রশ্নের উত্তর দিব। আজকে আমাদের সময় যেহেতু একেবারে অতিক্রান্ত, দীর্ঘক্ষণ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি, ভবিষ্যতেও নিশ্চয়ই কথা হবে। তবে আজকের এখান থেকে একটা বিষয় আমরা আসতেই পারি যে নির্বাচন নিয়ে কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে ডক্টর ইউনূসের মধ্যে সেরকম কিন্তু নেই। তিনি সংস্কারের উপরই জোরটা দিচ্ছেন এবং সংস্কার যতদিন চলবে, এবং সাজ্জিদ আলম তারও বক্তব্য তাই যে 5 বছর তিনি প্রধানমন্ত্রী হিসাবে তাকে দেখতে চান। 5 বছর ধরে দেখা নিয়ে বিভিন্ন মন্তব্য ইতিমধ্যেই আসতে শুরু করেছে। তার কারণ হচ্ছে ছাত্র সমন্বয়ক এই যারা,
তারা ছাত্র রাজনীতির যে কতটা একটা আমরা শুনতাম, অনেকে হচ্ছে ছাত্র রাজনীতির আমাদের জীবনে দেখেছি অনেককে, যা ছাত্র রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র, পরবর্তী ক্ষেত্রে হয়তো কেরিয়ারিস্ট হয়েছে, কিন্তু ছাত্র রাজনীতি যে একটা ভালো মানে যে এটা প্রফেশন হয়ে উঠতে পারে, এনজিও বাদের একটা নতুন রূপ হয়ে যেতে পারে, এইটা কিন্তু সার্জিস আলমরা দেখিয়ে দিতে পেরেছে। অনেকেই এটা বলছেন, কেন বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত ছবি বা তথ্যগুলো আমরা পাচ্ছি। কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের পথে যাত্রার ক্ষেত্রে নানা বাধা এসেছে বিভিন্ন সময়, তথাপি কিন্তু গণতন্ত্রের পথে এগোবার জন্যে বাংলাদেশের মানুষের যে অকুণ্ঠ সংগ্রাম, এবং যে সংগ্রামের মধ্যে আলোকবর্তিকা হিসেবে কাজ করেছেন মুজিবুর রহমান, বা পরবর্তী অধ্যায়ে যে অনস্লট তার পরিবারের উপর দিয়ে চলে গিয়েছিল, তারপরে যেভাবে শেখ হাসিনা নিয়ে গেছিলেন, এবং ভারত বন্ধুতার কারণে, ভারতের সাথে তার সম্পর্কের কারণে একটা কথা তিনি বলেছেন, ভারত সাথে তার যে বন্ধুত্বের এবং হচ্ছে যে সম্পর্ক, তাকে যারা যারা কলুষিত করেছেন যে যে যুক্তি দিয়ে, শুরুতেই বলেছিলাম সে যুক্তি একদিন বুমেরাং হয়ে ফিরতে শুরু করেছে। কেন, কিভাবে, নিঃসন্দেহে আপনাদের জানাতে থাকব এবং আপনাদের দেখাতে থাকব যে রাজনীতির নামে কি নৃশংসতা এবং ভয়াবহতা, গণতন্ত্রের যে ছোটোখাটো শিষ্টাচারগুলোকে কিভাবে ভুলুণ্ঠিত করা হয়েছে এই সময়, এবং এটাও দেখতে থাকবো মানবাধিকার কমিশন তারা এই প্রশ্নগুলোতে আগামী সময় কি ভূমিকা পালন করতে চলেছে। ধন্যবাদ জানাচ্ছি নকিব আশরাফ চৌধুরী আপনাকে, এবং অধ্যাপক দেবর্ষী ভট্টাচার্য রাজনৈতিক বিশ্লেষক আপনাকে, এবং দীপ্তিমান সেনগুপ্ত আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বের জনমত। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।